ঘোস্টবাস্টার, যাদের প্রধান কাজ হলো ভূত ধরা। শহরের ভূতদের বন্দি করে শহরকে নিরাপদ রাখা। তবে ভূত ধরতে গিয়ে যদি বাধা চলে আসে, তাহলে কিভাবে তারা মোকাবেলা করবে জানতে হলে আজকের এক্সপ্লানেশনটি দেখতে হবে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি রেজাউল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন দ্য রিয়েলিটি স্টোরিজ। মুভি শুরু হয় 1904 সালের নিউ ইয়র্কের একটি দৃশ্য দিয়ে। কয়েকজন গার্ড ঘোড়ার গাড়িতে করে একটি বাড়ির সামনে আসে। তারপর তারা সেই বাড়ির ভিতরে ঢুকলে একটি রুম থেকে ঠান্ডা ধোঁয়া বের হতে দেখে। গার্ডের ক্যাপ্টেন সেই রুমের দরজায় হাত রাখলে ঠান্ডায় তার হাত জমে যায়। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এরপর বাকিরা সেই রুমের দরজা ভেঙে রুমের ভিতরে প্রবেশ করে। তারা দেখতে পায় রুমের ভিতরে বেশ কয়েকজন মানুষ একেবারে বরফে জমে গেছে। এত গরমের মৌসুমেও এই রুমটির সবকিছুই একদম বরফে জমে রয়েছে। তারা সেখানে বরফে জমে থাকা একজনের হাতে একটি লোহার ছোট্ট বল দেখতে পায়। গার্ডরা সেই বল স্পর্শ করলেই সাথে সাথে সেখানে জমে থাকা সব মানুষগুলো ভেঙে পড়তে থাকে এবং লোহার বলটি ঘুরতে থাকে, যেন সেটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারপর সিন বর্তমানে চলে আসে। এখানে আমরা ঘোস্টবাস্টারদের দেখতে পাই। তারা একটা ফ্যামিলি, যাদের প্রধান পেশাই হলো ভূত ধরা। এই ফ্যামিলির বাবার নাম হলো গ্যারি, মায়ের নাম ক্যালি। তাদের ছেলের নাম ট্রেভর ও মেয়ের নাম ফিবি। তারা ভূত ধরে শহরকে ভূতমুক্ত করে থাকে। আজকেও তারা একটি ভূতের পিছু নিয়েছে। এটা একটি ড্রাগন ভূত। ভূতটি পুরো শহরে তাণ্ডব চালাতে থাকে। ভূতটিকে ধরার জন্য তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। তাদের গাড়িটি পুরোপুরি ভূত ধরার জন্য মডিফাইড। ফিবি ভূতের গায়ে লেজার বিম ছুড়ে মারে। এরপর ট্রেভর একটি রিমোট কন্ট্রোল গাড়ির মাধ্যমে ভূতটিকে বন্দি করার চেষ্টা করলে সেটি রেঞ্জের বাইরে চলে যায়। কেলি নিজেই একটি ড্রোন বের করে এবং সে ড্রোনের মাধ্যমে ভূতটিকে বন্দি করতে সক্ষম হয়। ভূতটিকে ধরার আনন্দে তারা গাড়ির মধ্যেই সেলিব্রেট করতে থাকে। এর ফলে গ্যারির ফোকাস গাড়ির স্টিয়ারিং থেকে সরে যায়, যার ফলে সে সাইকেলের গ্যারেজে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। ভূত ধরতে গিয়ে উল্টো তারা পুরো শহরে ভাঙচুর করে ফেলে। এটা নিয়ে টিভিতে নিউজ হয়। নিউজে বলা হয় ঘোস্টবাস্টাররা গত কয়েক বছরে শহরের বিভিন্ন স্থানে বেশ কিছু ভাঙচুর করেছে। আজকে তাদের কারণে যে পরিমাণ ভাঙচুর হয়েছে সেটি বিগত বছরগুলোকেও ছাড়িয়ে গেছে। এসব শুনে শহরের মেয়র তাদেরকে তার অফিস রুমে ডেকে পাঠায়। মেয়র তাদের উদ্দেশ্যে বলে, তোমরা ভালো কাজ করতে গিয়ে উল্টা শহরের ক্ষতি করছো। এতে করে জনগণ তোমাদের বিপক্ষে চলে যাচ্ছে। তোমরা এখনই যদি নিজেদেরকে না শুধরাও, তাহলে আমি তোমাদেরকে ব্যান করতে বাধ্য হব। এরপর সে ফিবির উদ্দেশ্যে বলে, এই মেয়ের বয়স তো 18ই হয়নি। তোমরা এখনই তাকে ঘোস্টবাস্টার বানিয়ে দিয়েছ। ওকে টিম থেকে সরাতে হবে। আর আমি তোমাদেরকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এ ধরনের কাজ আর যেন না হয়। মেয়রের কাছে ওয়ার্নিং খেয়ে তারা বাড়িতে ফিরে আসে। তাদের বাড়িকে তারা ফায়ার হাউস বলে থাকে। তারা ফায়ার হাউসে এসে সিদ্ধান্ত নেয়, যেহেতু ফিবির বয়স মাত্র 15 বছর, 18 না হওয়া পর্যন্ত এই 3 বছর সে আপাতত ঘোস্টবাস্টার থেকে দূরে থাকবে। এই সিদ্ধান্তে ফিবি পুরোপুরি দ্বিমত পোষণ করে। সে বলে, আমি যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং নিজের খেয়াল রাখতে পারি। বয়স দিয়ে কারো ট্যালেন্ট জাজ করা ঠিক না। গ্যারি এবং ক্যালি তাকে ভালোভাবে বুঝাতে থাকে যে, তুমি 3টি বছর নিজেকে আরো ভালোভাবে রেডি করো। দেখতে দেখতেই 3 বছর কেটে যাবে। এরপর তারা সেই ড্রাগন ভূতটিকে একটি কন্টেনমেন্ট ইউনিটে স্টোর করে রাখতে গেলে সেটি প্রবলেম শুরু করে। মূলত বিগত 40 বছর ধরে এই কন্টেনমেন্ট ইউনিটে ভূত স্টোর করে রাখা হচ্ছে, যার ফলে এটি প্রায় ফুল হয়ে গিয়েছে। গ্যারি ও ক্যালি দুজনে মিলে অনেক কষ্টে কন্টেনমেন্ট ইউনিটের লিভার অন করতে সক্ষম হয়। ফলে এটি ড্রাগন ভূতটিকে স্টোর করে নেয়। এরপর আমরা ডক্টর রে কে দেখতে পাই। তার পুরনো ভৌতিক জিনিসপত্রের প্রতি এক ধরনের আকর্ষণ কাজ করে। তাই সে একটি দোকান খুলে বসেছে, যেখানে সে পুরনো ভৌতিক জিনিসপত্র ক্রয় করে থাকে। রে এর দোকানে পডকাস্ট নামের একটি ছেলে কাজ করে। সে মূলত ইউটিউবের ভিডিও তৈরি করে। আজকে ফিবির মন আপসেট ছিল, তাই সে এই দোকানে বিভিন্ন জিনিসপত্র দেখতে চলে আসে। ফিবি এবং পডকাস্টের মধ্যে ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যাই হোক, কিছুক্ষণ পরে সেখানে নাদিম নামের একজন লোক আসে। সে রে এর কাছে একটি বাক্স দিয়ে বলে, আমি এই জিনিসগুলো বিক্রি করতে চাই। রে এগুলো চেক করতে থাকে। তখন সে সেই বলটি দেখতে পায়, যেটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। রে সে বলটি দেখে প্রায় আশ্চর্য হয়ে যায়। সে বলে, এ ধরনের বল মূলত বিভিন্ন শক্তিশালী ভৌতিক আত্মাকে বন্দী করার জন্য ব্যবহার করা হয়। নাদিম বলে, এই জিনিসগুলো হলো তার দাদির, সে এগুলো বিক্রি করবে। যাই হোক, রে পিতলের বলটিকে পরীক্ষা করার জন্য আল্ট্রাসনিক মেশিনটি বলটির উপরে রাখলে মেশিনটি অনেক বেশি এনার্জি সিগন্যাল দেখাতে থাকে। এমনকি এক পর্যায়ে বলটি ঠান্ডা হয়ে যায় এবং এটি আশেপাশে সবকিছু বরফ বানিয়ে ফেলে। পুরো স্টোরটি কাঁপতে থাকে। এই বলের ইম্প্যাক্ট গিয়ে ফায়ার হাউসে সেই কম্পাউন্ড ইউনিটে পড়ে। সেখানকার দেওয়াল ফেটে যায়
যাই হোক, এত বেশি টেলিকাইনেটিক এনার্জি দেখে রে তাৎক্ষণিকভাবে সবকিছু কিনে নেয়। নাদিম টাকা নিয়ে স্টোর থেকে বের হয়ে যায়। ফেটে যাওয়া দেওয়াল দেখে গ্যারি ফায়ার হাউসের মালিক জ্যানিকে ডেকে নিয়ে আসে। সে জ্যানিকে বলে, বিগত 40 বছর ধরে এই কম্পাউন্ড ইউনিট খালি করা হয়নি, এটার একটা ব্যবস্থা করা দরকার। তখন জ্যানি বলে, আমি ইঞ্জিনিয়ারদের জানিয়ে দিচ্ছি, তারা এসে এটার ব্যবস্থা করবে। এদিকে ট্রেভর দেখতে পায় তার রুমের ছাদ থেকে এক ধরনের আঠালো পদার্থ পড়তেছে। সে বুঝতে পারে এটা অবশ্যই ভূতের কাজ, তাই সে লেজার গান নিয়ে রুমের ছাদে উঠে যায়। সে দেখে ছাদের মধ্যে একটি আবর্জনার স্তূপ। ট্রেভর সেই ময়লাগুলো সরাতে গেলে সেখান থেকে একটি সবুজ কালারের ভূত বের হয়ে আসে এবং সে ট্রেভরের ভেতর দিয়ে ঢুকে সেখান থেকে পালিয়ে যায়। ট্রেভর ভূতটিকে ধরতে পারে না। এরপর ভূত ধরার জন্য ঘোস্টবাস্টারের কাছে কল আসে। পুরো ফ্যামিলি ভূত ধরতে বের হয়ে যায়, কিন্তু তারা ফিবিকে রেখে যায়। ফিবি মন খারাপ করে পার্কে একটি বেঞ্চে বসে দাবা খেলতে থাকে। খেলার মাঝখানেই হঠাৎ করে তার অপোজিট গুটিগুলো অটোমেটিক চাল দিতে থাকে। ফিবি বুঝতে পারে এটি একটি ভূতের কাজ। ভূতটির নাম হলো মেলোডি। মেলোডি যখন দেখে ফিবি ভয় পাচ্ছে না, তখন সে তার সামনে দৃশ্যমান হয়। সে ফিবিকে বলে, তুমি ভয় পাচ্ছ না কেন? ফিবি বলে, এটা তো আমার নিত্যদিনের কাজ। তারা দুইজন দাবা খেলে এবং বিভিন্ন ধরনের গল্প করে। খেলা শেষে মেলোডি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন ফায়ার হাউসের কম্পাউন্ড ইউনিট ঠিক করার জন্য ইঞ্জিনিয়ার আসে। সে এটি মেরামতের চেষ্টা করে, কিন্তু এটি অনেক পুরনো হওয়ায় ঠিক করা প্রায় অসম্ভব। তখন ঘোস্টবাস্টার ইউনিয়নের লিডার উইনস্টন বলে, এটি আর মেরামত করার প্রয়োজন নেই। অলরেডি আমাদের টিমের ইঞ্জিনিয়াররা নতুন একটি প্লেস বানিয়েছে, যেখানে আমরা প্যারানরমাল অ্যাক্টিভিটিস রিসার্চ করতে পারবো। যাই হোক, তাদেরকে নতুন রিসার্চ সেন্টারে নিয়ে আসা হয়। তারা দেখতে পায় এখানে ভূতেদের স্টোর করার আরও আপডেট টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু ভূতকে বন্দী করা হয়েছে। তারা ঘুরে ফিরে সেগুলো পর্যবেক্ষণ করতেছিল। তখন তাদেরকে একটি লাল ছোট্ট ভূতের দিকে ইশারা করে ডক্টর রে বলে, এটার নাম প্রসেসর। প্রসেসর যখন তখন যে কোনো জড় পদার্থের উপর নিজের নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে, তাই এটি মারাত্মক বিপজ্জনক। এরপর ঘোস্টবাস্টার টিম তাদের বাড়িতে ফিরে আসে। তাদের ফোনে ফোন আসে এবং নতুন ভূত ধরার জন্য তারা বের হয়ে যায়। ফিবি একাই বাড়িতে ছিল। তখন আরেকটি ফোন আসে। ফিবি ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে বলা হয়, এখানে একটা ভূত আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। ফিবি আর পডকাস্ট মিলে সেখানে চলে যায়। ফিবি রেস্টুরেন্টে গিয়ে দেখে তারা মেলোডিকে ধরতে এসেছে। সে অনিচ্ছা থাকা সত্ত্বেও মেলোডিকে ধরতে লেজার বিম মারলে মেলোডি সেখান থেকে পালিয়ে যায়। এরপর ফিবি বাড়িতে ফিরে আসলে মেলোডি তার সাথে দেখা করতে আসে। ফিবি বলে, আমার নিশানা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। আমি ইচ্ছা করেই তোমাকে না ধরার জন্য ওভাবে লেজার বিম ছুড়ে মেরেছিলাম। যাই হোক, তারা দুজনে মিলে অনেক গল্প করে এবং তাদের মাঝে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এদিকে ইঞ্জিনিয়ার লার্স ও তার অ্যাসিস্ট্যান্ট লাকি দুজনে মিলে সেই পিতলের মধ্যে থেকে ভূতটিকে বের করে কম্পাউন্ড ইউনিটে আবদ্ধ করার চেষ্টা করতে যায়। এর ফলে ভিতরের ভূতটি পুরোপুরি মেশিনটিকে অকেজো করে ফেলে। লার্স পিতলের বলটিকে মেশিন থেকে বের করতে গেলে তার হাত পুরো ঠান্ডায় জমে যায়। সে যন্ত্রণায় চিৎকার করে। পরের দিন ডক্টর রে এবং বাকি সবাই রিসার্চ সেন্টারে আসলে লার্স তাদেরকে বলে, যখন থেকেই এই বলটি এখানে নিয়ে আসা হয়েছে, এখানে থাকা ভূতগুলোর অ্যাক্টিভিটিস পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। মনে হচ্ছে এই বলটি তাদের নিয়ন্ত্রণ করছে। ডক্টর রে বলে, তার মানে বলটির ভেতরের ভূত টেলিপ্যাথিও জানে। এই বলটির প্রভাবে সেই লাল ভূত মানে প্রসেসর তার চেম্বার থেকে বের হয়ে যায়। এই বলটির সম্পর্কে আরো বিস্তারিত জানতে তারা যার থেকে এই বলটি নিয়েছে তার সাথে যোগাযোগের চেষ্টা করে। তারা নাদিমের বাসায় যায়। সেখানে গিয়ে তারা নাদিমের দাদির বিভিন্ন প্রাচীন জিনিসপত্র দেখতে পায়। এমনকি নাদিমের শরীরে টেলিকাইনেটিক এনার্জির অস্তিত্ব পাওয়া যায়। নাদিমকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারা জানতে পারে নাদিমের মধ্যে আগুনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। যাই হোক, অপরদিকে ফিবি, ডক্টর রে এবং পডকাস্ট সেই বলটির সম্পর্কে বিস্তারিত জানতে প্রাচীন বিষয়ের গবেষক ডক্টর হোবার্টের সাথে দেখা করে। হোবার্ট বলটির ছবি দেখা মাত্রই এটির ইতিহাস বলা শুরু করে। সে বলে, এ বলটি হলো ভূতেদের এক প্রকার জেল। এর ভিতরে যে ভূত বা দানব রয়েছে তার নাম হলো গারাকা। প্রায় 4000 বছর আগে একজন রাজা গারাকাকে নিয়ন্ত্রণ করত। রাজা যখন দেখল গারাকা ভবিষ্যতের পৃথিবীর জন্য হুমকি স্বরূপ, তখন সে গারাকার ক্ষমতা কমানোর জন্য তার শিং দুটি ভেঙে দেয়। এতে গারাকা ক্ষিপ্ত হয়ে মানুষদেরকে মারতে শুরু করে। তখন কয়েকজন ফায়ার মাস্টার মিলে গারাকাকে এই পিতলের বলের মধ্যে বন্দী করে দেয়। এরপর হোবার্ট তাদেরকে একটি অডিও রেকর্ডিং শোনায়। এটি মূলত একটি মন্ত্র, যার মাধ্যমে গারাকাকে সেই পিতলের বল থেকে বাহিরে নিয়ে আসা সম্ভব।
তখন সেখানে প্রসেসর আসে। সে অডিও রেকর্ডিং নিয়ে পালিয়ে যায়। সবাই প্রসেসরের পিছু নেয়। প্রসেসর গিয়ে একটি সিংহের মূর্তির ভিতরে ঢুকে পড়ে। ডক্টর রে রেকর্ডিংটা নেওয়ার চেষ্টা করলে প্রসেসর সিংহের মূর্তির নিয়ন্ত্রণ নিয়ে তার উপর আক্রমণ করে। ডক্টর রেকে বাঁচাতে ফিবি পিছন থেকে সিংহের উপর লেজার বিম মারে। এতে সিংহের লেজ কেটে যায়। এরপর সিংহ যখন ফিবির উপরে অ্যাটাক করতে আসে, তখন সে লেজার বিমের মাধ্যমে সিংহটিকে টুকরো টুকরো করে দেয়। তারপর প্রসেসর সেখান থেকে পালিয়ে যায়। অডিও রেকর্ডিংটি ভেঙে যায়। এসব ধ্বংসযজ্ঞের কারণে ঘোস্টবাস্টার টিমকে মেয়র তার অফিসে ডাকে। সে বলে ঘোস্টবাস্টারদের কার্যক্রম আজকে এখান থেকেই শেষ। তাদের স্যুট এবং অস্ত্র সামগ্রীগুলো নিয়ে নেওয়া হবে এবং ফায়ার হাউসটি সিলগালা করে দেওয়া হবে। যাই হোক, ঘোস্টবাস্টার টিম তাদের ফায়ার হাউসে ফিরে এসে দেখে এটি সিলগালা করে দেওয়া হয়েছে। তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তাদের স্যুট এবং অস্ত্রগুলি ইতিমধ্যে এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে। তারা ভালো করে বুঝতে পারে আজকেই তাদের এখানে শেষ রাত। যাই হোক, রে, লার্স, পডকাস্ট এবং নাদিম বাড়ির বেসমেন্টে যায়। রে নাদিমকে বলে, এখন যা কিছু হয়েছে তোমার কারণে হয়েছে। তুমি যদি ওই বলটি আমাকে বিক্রি না করতে তাহলে এত কিছু হতো না। সুতরাং তোমাকে এখন সবকিছু ঠিক করতে হবে। নাদিম বলে, আমি কিভাবে ঠিক করব? তখন রে ইতিহাস বলা শুরু করে। তোমার দাদি একজন ফায়ার মাস্টার ছিলেন, যে কিনা ওই বলটিকে রক্ষণাবেক্ষণ করতেন, যেন গারাকা কখনো ওখান থেকে বের হয়ে আসতে না পারে। তুমিও একজন ফায়ার মাস্টার, সুতরাং তুমি চাইলে এসব কিছু ঠিক করতে পারবে। সে নাদিমকে ইশারায় একটি মোমবাতির মধ্যে আগুন ধরাতে বলে। নাদিম চেষ্টা করলে দেখে সে সহজেই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারছে। নাদিম তো পুরোপুরি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে আসলেই তার মাঝে এমন শক্তি রয়েছে। অপরদিকে ফিবি মন খারাপ করে মেলোডির সাথে হাঁটতে বের হয়। ফিবি মেলোডিকে বলে, ভূত হলে হয়তো নিজের ইচ্ছে মতো যেখানে খুশি ঘোরাফেরা করা যায়। মেলোডি উত্তরে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি ভূত হবে না ততক্ষণ পর্যন্ত তুমি এটা উপলব্ধি করতে পারবে না। ফিবির মাথায় একটা আইডিয়া আসে। সে মেলোডিকে লার্জের মেশিনটির ওখানে নিয়ে যায়। যেহেতু লার্জের মেশিনটি যে কোনো বস্তু থেকে আত্মা সরাতে পারে, তাই ফিবি মনে করে এটি মানুষের মধ্যে থেকেও আত্মাকে পৃথক করতে পারবে। ফিবি 2 মিনিটের টাইমার সেট করে মেশিনটির মধ্যে ঢুকে যায়। মেশিনটি চালু হয়ে যায়। ফিবি তার দেহ থেকে বের হয়ে আসে। ঠিক তখনই গারাকা ফিবির আত্মার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে ফিবির আত্মার মাধ্যমে ফিবির মুখ থেকে গারাকার মুক্তির মন্ত্র পড়াতে থাকে। মূলত গারাকা ভূতকে কন্ট্রোল করতে পারে, কিন্তু তার মুক্ত হওয়ার জন্য মানুষের মুখ থেকে উচ্চারিত মন্ত্র প্রয়োজন। তাই সে মেলোডির মাধ্যমে এই ষড়যন্ত্র করে। সে মেলোডিকে মুক্তি দিয়ে দেবে কথা বলেছে। মেলোডি লোভে পড়ে এ কাজ করে। যাই হোক, গারাকা ছাড়া পেয়ে যায়। 2 মিনিট শেষ হওয়ার ফলে ফিবির আত্মা আবারও তার শরীরে প্রবেশ করে। সেখানে লাকি এসে গারাকার উপর লেজার বিম নিক্ষেপ করলে গারাকার কিছুই হয় না। সে উল্টো লেজার বিমকে ঠান্ডা করে ভেঙে ফেলে। এরপর গারাকা ডিরেক্ট নাদিমের বাড়িতে চলে যায় এবং তার শিং দুটি নিয়ে নেয়। মাথায় শিং লাগানোর ফলে গারাকার শক্তি আরো কয়েক গুণ বেড়ে যায়। সে সমুদ্রের পানিকে উত্তাল বানিয়ে ফেলে, পুরো শহরকে বরফে জমিয়ে দেয়। গারাকা মূলত ফায়ার হাউসের মধ্যে আবদ্ধ থাকা সেই সকল ভূতদেরকে মুক্ত করতে চায়। এর মাধ্যমে সে ভূতেদের একটি সৈন্যবাহিনী তৈরি করতে পারবে, ফলে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা তার জন্য আরো সহজ হয়ে যাবে। ঘোস্টবাস্টার টিম তাকে প্রতিহত করার জন্য প্রস্তুতি নিতে থাকে। তারা লার্জের বানানো আপডেটেড স্যুট পরে নেয় এবং অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যায়। কিন্তু তখন সেখানে প্রসেসর আসে। সে একটা লেজার গানকে কন্ট্রোল করে ফায়ার করতে গেলে তখন সেখানে নাদিম এসে সেই লেজার বিম কন্ট্রোল করে অন্যদিকে পাঠিয়ে দেয়। পডকাস্ট এসে লেজার গানটি ভেঙে ফেলে। প্রসেসর সেখান থেকে বের হয়ে একটি পিজার মধ্যে ঢুকে যায়। তখন একটি সবুজ ভূত এসে পিজাটিকে খেয়ে ফেলে এবং সেখান থেকে চলে যায়। যাই হোক, তারা সবাই প্রস্তুতি নিয়ে ফায়ার হাউসের গেটের সামনে জড়ো হয়। কিছুক্ষণ পরে সেখানে গারাকা আসে। সে ইতিমধ্যেই পুরো শহরকে বরফে জমিয়ে দিয়েছে। গারাকা ফায়ার হাউসে প্রবেশ করে। সবাই মিলে লেজার বিম নিক্ষেপ করলে গারাকার তেমন কিছুই হয় না। সে লেজার বিমগুলোকে জমিয়ে ভেঙে ফেলে। তারপর সেখানে নাদিম এসে লাইটারের মাধ্যমে আগুন জ্বালানোর চেষ্টা করলে দেখে লাইটারের গ্যাস শেষ হয়ে গেছে। গারাকা তাদের সবাইকে প্রায় বরফে জমিয়ে দিয়েছে। গারাকা কম্পাউন্ড ইউনিট থেকে সব ভূতেদের মুক্ত করে দেয়। তখন পিছন থেকে ফিবি এসে তার নিজের মডিফাই করা প্রোটন গান দিয়ে গারাকাকে অ্যাটাক করে। এতে গারাকা কিছুটা দুর্বল হয়ে যায়। তবে সে ফিবির প্রোটন বিমকে প্রতিহত করে তাকে যখন অ্যাটাক করতে যাবে তখনই মেলোডি একটি দিয়াশলাই জ্বালায়। সেই আগুন ফায়ার মাস্টার মানে নাদিম নিয়ন্ত্রণ করে গারাকার উপরে অ্যাটাক করে। গারাকা দুর্বল হয়ে যায়। সবাই বরফ থেকে নরমাল হয়ে যায়। এদিকে ফিবিও প্রোটন বিমের মাধ্যমে তাকে অ্যাটাক করে। গারাকা দুর্বল হয়ে পড়ে। অপরদিকে রে এবং বাকি সবাই কম্পাউন্ড ইউনিটের লিভার টেনে দেয়।
কম্পাউন্ড ইউনিট গারাকাকে নিজের মধ্যে টেনে নেয়। গারাকা বন্দী হয়ে যায় এবং কম্পাউন্ড ইউনিটের বাতি লাল থেকে সবুজ হয়ে যায়। অবশেষে অনেক কষ্টের পরে তারা গারাকাকে বন্দী করতে সক্ষম হয়। সবাই কিছুটা স্বস্তি পায়। মেলোডি ফিবির সাথে সাক্ষাৎ করে। সে একটি ভালো কাজ করেছে, যার কারণে সে মুক্তি পেয়ে যায়। মেলোডি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। যাই হোক, পুরো শহরকে গারাকার হাত থেকে বাঁচানোর জন্য সবাই ঘোস্টবাস্টারকে অনেক বেশি ধন্যবাদ জানাতে থাকে। সেখানে মেয়রও আসে। মিডিয়া তাকে জিজ্ঞাসা করে, ঘোস্টবাস্টারকে নিয়ে আপনার পরবর্তী পদক্ষেপ কি থাকবে? মেয়র বলে, আমি সর্বদাই ঘোস্টবাস্টারদের সাথে ছিলাম এবং থাকবো। পুরো টিম ফায়ার হাউস থেকে হিরোর মতো করে বের হয়ে আসে। সবাই করতালি দিতে থাকে। কিছুক্ষণ পরে ফায়ার হাউসের ভিতর থেকে দুটি ভূত বের হয়ে আসে। ঘোস্টবাস্টাররা আবার তাদের দায়িত্ব পালনে রেডি হয়ে যায়। তারা তাদের গাড়ি দিয়ে ভূতের পিছু নেয়। এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। আজকের এই মুভিটা কিছুটা ব্যতিক্রমধর্মী, যেখানে একটি পরিবারের মেলবন্ধন এবং সমস্যার সমাধানে সবার একজোট হয়ে কাজ করাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যাই হোক, আপনাদের আজকের এক্সপ্লানেশনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই।